আচ্ছা, তোমার অ্যাসাইনমেন্ট গুলো কি তুমি ড্রপ করছো? স্যার সায়েন্সের কি কাজ ছিল? অঙ্ক অঙ্ক আর একটা বিজ্ঞানের ছিল। বিজ্ঞানের কাজগুলো করছিলা? তা করছি, এটা অ্যাসাইনিং করতেছিলাম এখনই। স্যার ওটা করা হয়নি। অঙ্কটা অঙ্কটা দিয়ে দিছি। অঙ্ক তো আমরা দেখবো কালকে, আজকে আমরা সায়েন্স পড়বো। আহ, অঙ্ক জমা দিয়ে দিছো না? দুইটা ইমেজ পাইছি। তুমি কি স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তাহলে তুমি আজকে বিজ্ঞান করো নাই, তাই তো? ওকে। বিজ্ঞানে কি হোমওয়ার্ক ছিল? দুইটা সৃজনশীল আর পার্ট 6 মুখস্থ করা। আচ্ছা, আমাদের কালকে আমরা যেহেতু ম্যাথ করব, সুতরাং ম্যাথটা কালকেই দেখব। আর আজকে সায়েন্সের যেহেতু তুমি করো নাই, তাহলে আজকে সায়েন্সের চ্যাপ্টারটা শেষ করে দিচ্ছি এবং সায়েন্সের চ্যাপ্টারের আরো একটা সৃজনশীলে আমি শীট দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে আহ, তোমাকে আমি লাইটটা জ্বালাও তো। পৃথিবী এবং মহাকাশের, হ্যাঁ, জি স্যার। এমসিকিউর কোনো শীট দিছিলাম? না স্যার। আচ্ছা, আমি তোমাকে পৃথিবী ও মহাকাশের একটা এমসিকিউ শীট দিচ্ছি 120টা, হ্যাঁ। নেক্সট দিনের অ্যাসাইনমেন্ট থাকবে হচ্ছে এই এমসিকিউ শীটের অ্যান্সার গুলো সলভ করে তুমি আপ করে দিবা, হ্যাঁ। আমাদের অ্যাসাইনমেন্ট থাকবে সায়েন্স, হ্যাঁ। অবশ্যই তুমি এমসিকিউ শীটটা যখন সলভ করবা তখন বই আর গাইড বন্ধ রাখবা। প্রয়োজন পড়লে আগে পড়ে নিবা, হ্যাঁ, কিন্তু দেখে দেখে অ্যান্সার দিও না, কারণ নাইলে নিজেকে নিজেকে ঠকানো হবে, ক্লাস 9-এ গিয়ে আটকে যাবা। এই মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারটা শুনতে পাচ্ছ হামজা? জি স্যার। এই মহাকর্ষ, তোমার কথা খুব আস্তে শোনা যাচ্ছে। এবার ঠিক আছে। হ্যাঁ, এবার ঠিক আছে। মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারটা আমাদের ক্লাস 9-এও আছে, আবার ইন্টারেও আছে। ঠিক তো আছে। এখানে কোনো কিছু গাফলতি করা যাবে না, বিশেষ করে এটা ফিজিক্সের চ্যাপ্টার, হ্যাঁ। সায়েন্সের চ্যাপ্টার 7টা হচ্ছে ফিজিক্সের চ্যাপ্টার। আমি বলে দিব যে ফিজিক্সের চ্যাপ্টারগুলো কোনো ঝামেলা করা যাবে না, হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, আমার একজন স্টুডেন্ট ফোন দিছে। হ্যাঁ, ফারহান। ওয়ালাইকুম আসসালাম।
আচ্ছা, যেগুলো তুমি পারছো না সেগুলো নিয়ে আমরা প্রয়োজন পড়লে পরশুদিন আবার যখন সায়েন্স পড়ব তখন ওটাকে নিয়ে আমরা আবার অ্যানালাইসিস করব। ঠিক আছে, যেটা বুঝতেছো সেটা সলভ করে আপ করে দাও। আচ্ছা, এমসিকিউটা তুমি সলভ করো। হ্যাঁ, এটা পরশুদিনের হোমওয়ার্ক থাকবে এবং পাশাপাশি তোমার যেটা থাকবে সেটা হচ্ছে যেটা এই যে চ্যাপ্টার 7 এর যে সিকিউ ছিল এটা তো এখনো সাবমিট হয় নাই, এটাও থাকবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ওকে। আজকে আমরা স্যার আরেকটা পড়া দিছিলেন অঙ্ক, সেটা সাবমিট কর। ম্যাথমেটিক্স জি স্যার। ম্যাথমেটিক্স আমরা কালকে দেখব। হ্যাঁ, আমরা এর আগের দিন তো ম্যাথ করছিলাম তাই না, গত জি শুক্রবারে। স্যার। আজকে সায়েন্স করবো আর শুক্র শনিবার বন্ধ থাকবে আমাদের পড়াশোনা। হ্যাঁ, ওই দিন তুমি রেস্ট নিবা অথবা হালকা পাতলা পড়লাম। আচ্ছা, আমরা এখানে একটা গুরুত্বপূর্ণ আচ্ছা টপিকসে আজকে যাব, বাট একটু পিছন দিক থেকে আসব। আমাকে তুমি একটু বলো তো পৃথিবীর আহ, একটু দাঁড়াও, আমি 1 মিনিট পরে তোমাকে ফোন দিচ্ছি। হ্যাঁ, একটু আচ্ছা তুমি লাইনে থাকো, তুমি একটু এই পার্টটা পড়ো, পার্ট 6টা একটু পড়ো, আমরা এখান থেকে হামজা শুনতে পাচ্ছ? জি স্যার। তুমি ভিডিওটা ওপেন রাখো সব সময়। হ্যাঁ, আমি যে তোমাকে পড়া দিছি তোমার অ্যাক্টিভিটিটা আমি একটু দেখব। ঠিক আছে, আচ্ছা 6 নাম্বার পার্টটা একটু ভালো করে দেখো যে এখানে আমাদের পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণ এবং বস্তুর ওজনের বিভিন্নতার লক্ষ্য করা যায়। হ্যাঁ, এই জায়গাটাতে যদি আমি একটু খেয়াল করি, একটু খেয়াল করো পার্ট নাম্বার 6। হ্যাঁ, যে বস্তুর ওজন অভিকর্ষ ত্বরণ জি এর উপর নির্ভরশীল, আমরা তো এটা জানি তাই না, এই লাইনটা তো আমরা জানি। জি স্যার। বস্তুর ওজন অভিকর্ষ ত্বরণ জি এর উপর নির্ভরশীল, কিভাবে আমরা জানি? ডব্লিউ কি ইকুয়ালস টু কি এম জি, জি স্যার। তাই তো? ডব্লিউ ইকুয়ালস টু কি এম জি। এই আচ্ছা, হ্যাঁ, সুতরাং যে সকল কারণে অভিকর্ষ ত্বরণের পরিবর্তন ঘটে সে সকল কারণে বস্তুর ওজন পরিবর্তিত হয়। 4 মার্কসে একটা কোশ্চেন আসে, কি কি কারণে বস্তুর ওজনের পরিবর্তন হয়। হ্যাঁ, 1 নাম্বার কারণ আমরা বলতে পারি যে ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে, এটা ফার্স্ট কারণ। ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে পৃথিবীর আকৃতি ও আহ্নিক গতির জন্য বিভিন্ন স্থানে বস্তুর ওজনের কি বিভিন্নতা লক্ষ্য করা যায়। এবার আসে 1 নাম্বার, পৃথিবীর আকৃতির জন্য। অলরেডি আমরা এটা পড়ে আসছি যে মেরু অঞ্চলে কি থাকে, পৃথিবীর ব্যাসার্ধ বেশি। ঠিক আছে না? জি স্যার। তাইলে মেরু অঞ্চলে যদি পৃথিবীর ব্যাসার্ধ বেশি থাকে তাহলে অভিকর্ষ ত্বরণের মান কি হবে? পৃথিবীর কেন্দ্র থেকে যে স্থানে ব্যাসার্ধ বেশি, আমি তোমাকে বলছিলাম ও পৃথিবীটা তো অনেকটা এই যে ডিমের মতন তাই না, তাহলে এটা যদি কেন্দ্র হয় তাহলে এই সাইডটা হচ্ছে কি মেরু, আর এই উপরের সাইডটা কি বিষুবীয়। খুব ভালো করে খেয়াল করো তো, এই মেরু অঞ্চলের সাইডে এই পৃথিবীর কেন্দ্র থেকে একটা দূরত্ব, এটাকে আমরা কি বলছিলাম? আর কি বলছিলাম মনে আছে তোমার? রেডিয়াস। আর ওই যে মহাকর্ষীয় অভিকর্ষীয় সূত্রটা কি ছিল বলো তো? এফ ইকুয়ালস টু
সূত্রটা কি ছিল? equal to gm by r. কথা শোনা যাচ্ছে না। জিএম F is equal to gm by r জিএম বাই আর স্কয়ার ছিল। জি স্যার। ভুল হচ্ছে কোথাও, নাকি জি ইকুয়ালস টু জিএম বাই আর স্কয়ার ছিল? বইয়ের পেজটা উল্টাও দেখো, কারণ আমরা কোন g সূত্রতে, equals to gm by হ্যাঁ, কোন জায়গা থেকে আমরা প্রমাণটা করছিলাম মনে আছে? আমি আবার ব্যাক ট্রিপে যেতে হবে, কারণ আমরা এই চ্যাপ্টারের কোনো জিনিস ভুলতে পারবো না, ভুললেই বিপদ। এই চ্যাপ্টারটা তুলনামূলকভাবে অনেক ইম্পর্টেন্ট, সুতরাং আমাদের কোনো জিনিস বলা যাবে না। আমি গত ক্লাসে তোমাকে আমি ড্র করে করে দেখাইছিলাম যে কোন কোন সূত্রের সাহায্যে আমার অভিকর্ষ ত্বরণের মানটা আমরা বের করি। আমি তোমাকে বলছিলাম অভিকর্ষীয় বল, অভিকর্ষীয় বলের সূত্রটা কি বলতো? অভিকর্ষীয় বলের সূত্রটা কি? F F is equal to gm নিউটনের সূত্রটা কি অভিকর্ষ বলের? জি, a জিটা কি? F equals to a এই জিটা কি? মহাকর্ষীয় ধ্রুবক। এটা হচ্ছে আসলে সমানুপাতিক ধ্রুবক। কি ধ্রুবক? জিটা কি? সমানুপাতিক ধ্রুবক। সেটা যদি মহাকর্ষীয় বলের ক্ষেত্রে হয় তাহলে সূত্রটা হবে কি? জি ইকুয়ালস টু ছোট হাতের m1 ইনটু কি ছোট হাতের m2। ডি স্কয়ার জি m1 m2 বাই কি ডি স্কয়ার। সমানুপাতিক ধ্রুবক। এখন সমানুপাতিক ধ্রুবক যদি এটা মহাকর্ষীয় বলের ক্ষেত্রে হয় তাহলে সূত্র হচ্ছে এইটা, ঠিক আছে? এটার সূত্র হচ্ছে এইটা। আর যদি এটা অভিকর্ষীয় বলের ক্ষেত্রে হয় তাহলে সূত্র হবে কি? এফ ইকুয়ালস টু, না, এফ ইকুয়ালস টু কি জি, যেহেতু অভিকর্ষীয় বল মানে কি? অভিকর্ষীয় বল মানে কি? অভিকর্ষীয় বল মানে হচ্ছে পৃথিবীর সাথে কোনো বস্তুর কি আকর্ষণ বা বিকর্ষণ। কি বলো? আকর্ষণ বা, হ্যালো আকর্ষণ বা বিকর্ষণ। শুনতে পাচ্ছ হামজা? হ্যালো হামজা। হ্যালো। হ্যাঁ, তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার শুনতে পাচ্ছি। তুমি কোথায়? তোমার ইয়েটা ওপেন করো। তুমি একটা জিনিস খেয়াল করতেছো, আমরা নিউটনের যে মহাকর্ষের জি সূত্রটা স্যার। পড়ছিলাম, মহাকর্ষীয় যে সূত্রটা পড়ছিলাম নিউটনের, জি স্যার। সূত্রটা কি ছিল? মহাকর্ষীয় সূত্রটা ছিল হচ্ছে টু জি ইন্টু m1 m2 বাই স্কয়ার।
এই M1 যে ছোট হাতের আর এই M2 যে ছোট হাতে, এই দুইটা, এই M1 আর M2 বলতে তুমি কি বুঝছো? মহাবিশ্বের যে কোনো দুটো বস্তু। তাই মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ, সেটা হচ্ছে তোমার ফোর্স, মহাকর্ষীয় বল। এখন যদি সেটা মহাকাশের দুইটা বস্তু না হয়ে পৃথিবীর সাথে যদি কোনো বস্তুর আকর্ষণ বোঝায়, তখন সেটা কি মহাকর্ষীয় বল থাকবে না অভিকর্ষীয় বল হবে? অভিকর্ষীয় বল হবে। আর মানে ওই ছোট হাতের M1টা তখন হয়ে যাবে কি M, এই বড় হাতের M বলতে বোঝাচ্ছে কি মাস ফর আর্থ। M মানে কি, বড় হাতের M মানে পৃথিবীর ভর। মাস পৃথিবীর ফর ভর। মাস ফর আর্থ মানে কি পৃথিবীর ভর। আর এই ছোট হাতের M মানে কি? জি স্যার। আর এই ছোট হাতের M মানে কি? পৃথিবীর পৃথিবীর। উপর। রাইট, পৃথিবীর উপরে কোনো বস্তু। তার মানে অভিকর্ষীয় বলের সংজ্ঞা আমরা কি জানি, যে পৃথিবীর উপর কোনো বস্তুর আকর্ষণ বা বিকর্ষণ হচ্ছে অভিকর্ষীয় বল। এবং সেক্ষেত্রে পৃথিবীর বস্তুটা পৃথিবীর ঠিক উপরে থাকবে, তাই না? ধরো আমি পৃথিবীর উপরে তোমাকে রাখলাম, পৃথিবীর উপরে কি আছে? হামজা দাঁড়ায় আছে। তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে হামজার যে দূরত্বটা, এই দূরত্বটাকে আমি কি বলবো? ডি বা ডিস্টেন্স। আর। রাইট, এইটাকে আমি ডিস্টেন্স বলবো অথবা কি বলবো? আর বলবো, মানে রেডিয়াস। কি বলবো? রেডিয়াস মানে কি আর। হামজা? ব্যাসার্ধ। রাইট, আর ফর রেডিয়াস। রেডিয়াস মিন্স ব্যাসার্ধ। তার মানে পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীর পৃষ্ঠে কোনো বস্তুর যে আকর্ষণ বল, সেটাই হচ্ছে অভিকর্ষ বল। আর নিউটন সাহেব বলতিছে, যদি এই বলটা তোমরা দেখো, তোমার সাথে পৃথিবীর আকর্ষণ, টেবিলের সাথে পৃথিবীর আকর্ষণ, গরুর সাথে পৃথিবীর আকর্ষণ, গাছের সাথে পৃথিবীর আকর্ষণ বল, এগুলো হচ্ছে সবকটাই অভিকর্ষীয় বল। তখন অভিকর্ষীয় বলের ক্ষেত্রে আমরা আর এই উপরের সূত্রটা কি অ্যাপ্লাই করতে পারবো না। তখন সূত্রটা অ্যাপ্লাই হবে কি? জি স্যার। এইটা। তুমি কি এখন বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। এটা ভোলা যাবে না হামজা। একই সূত্র, একই সূত্র, কিন্তু উপরেরটা মহাকর্ষীয় বলের সূত্র আর নিচেরটা হয়ে গেছে কি? বলো হামজা। অভিকর্ষীয় সূত্র। অভিকর্ষীয় বলের সূত্র। এখন এই নিচের সূত্র বাদেও আমরা আরো একটা নিউটনের সূত্র জানি, সেটা কি? এফ ইকুয়ালস টু কি এম এ, জানি না আমরা? এমজি। মানে সূত্রটা হচ্ছে এফ ইকুয়ালস টু এম এ, মানে কোন বস্তুর ভর আর তার ত্বরণের গুণফল হচ্ছে বল। সূত্রটা হচ্ছে কোন বস্তুর উপরে যদি তুমি বল প্রয়োগ করো, ধরো তুমি একটা কলম রে টোকা মারলা, কথা বুঝো, কি মারছো কলম রে? টোকা। টোকা মারছো। তাই যদি তুমি কলম রে টোকা মারো, তাহলে কলমটা একটা দূরত্ব অতিক্রম করবে, করবে কিনা বলো? জি স্যার। কলমটা কতটুকু দূরত্ব অতিক্রম করতেছে এবং সেটা অতিক্রম করতে কত সময় যাচ্ছে, সেটাই হচ্ছে কিন্তু আমার ত্বরণ। এই এ মানে কি? এর ইংলিশ কি বলছিলাম আমি? এর ইংলিশ কি বলছিলাম? অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন মানে কি? এ ডাবল সি ই এল ই আর এ টি আই ও এন, অ্যাক্সেলারেশন মানে কি?
হামজা? স্যার পারি না। ত্বরণ। বলো আমার সাথে সাথে বলো। অ্যাক্সেলারেশন মানে হচ্ছে ত্বরণ। খাতায় লিখে ফেলো, অ্যাক্সেলারেশন মানে কি? হামজা শুনতে পাচ্ছ? জি স্যার, অ্যাক্সেলারেশন মানে ত্বরণ। তাহলে আমার নিউটনের সূত্র হচ্ছে, আমি যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করি, সেই বল হবে হচ্ছে ওই বস্তুর ভর এবং কি তার ত্বরণের গুণফলের কি সমানুপাতিক। তার মানে তার ভর এবং তার কি ত্বরণকে যদি আমি গুণ করি, তাহলে সেই ক্ষেত্রে আমি কি পাবো? ওই বস্তুর উপর প্রযুক্ত বল পাবো। কি পাবো বলো? ওই বস্তুর উপরে কি ওই পরিমাণ বস্তুর বল উপর প্রয়োগ প্রযুক্ত করা বল। হয়েছে, ওই বস্তুর উপরে আমি কি পরিমাণ বল কি প্রয়োগ পরিমাণ করলাম। বল প্রয়োগ করা হয়েছে। আর এটার একক কি? নিউটন। এটার একক কি? বলের একক নিউটন। কি? নিউটন। এখন এই বলটা যদি হয় অভিকর্ষীয় বল, তার মানে কি পৃথিবী উপর কোনো বস্তু কি আকর্ষিত হচ্ছে, তাহলে সূত্রটা কি হবে? এফ ইকুয়ালস টু কি হবে? ওই বস্তুর ভর আর কি এফ অভিকর্ষীয় ত্বরণ। ইকুয়ালস টু এম জি। তুমি দেখো এই দুইটা সূত্রের মধ্যে কিন্তু একটা গভীর মিল আছে। এই সূত্রটা হচ্ছে কি, বস্তুটা যদি সমানভাবে যায়, ধরো এইখানে একটা গাড়ি আছে, এই গাড়িটা আমি চালাচ্ছি, তাহলে এই গাড়িটা যাচ্ছে কোন দিকে? এদিকে। তাহলে এই গাড়িটার যে ত্বরণ, এটা হচ্ছে কি এ, এটা কি এ। এ। কিন্তু যদি গাড়িটা না হয়, এটা কি হয়? একটা পৃথিবীর উপরে যদি কি হয়, আপেল হয়, কি হয়? আপেল হয়, তখন এইটার সূত্র হয়ে যাবে কি? আপেল। তখন এইটার সূত্র হয়ে যাবে কি? এফ ইকুয়ালস টু এম জি। তুমি কি বুঝতে পারতেছো? জি স্যার। এই জায়গাটা ভোলা যাবে না। এই এইটাও নিউটনের সূত্র, এইটাও নিউটনের সূত্র, এইটাও নিউটনের সূত্র, এইটাও নিউটনের সূত্র। তার মানে অ্যাকচুয়ালি মিলটা কোথায়? তোমাকে এটা সারা জীবন মাথায় রাখতে হবে যে আমি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে ওই বস্তুটা ভর এবং তার সময়ের সাপেক্ষে যে বেগের পরিবর্তনের হার, ত্বরণ মানে কি? তুমি ত্বরণ বলতে কি শিখছো? ত্বরণ ইকুয়ালস বেগ টু কি? পরিবর্তনের হার। বেগ পরিবর্তনের হার। তার মানে ত্বরণ ইকুয়ালস টু কি বলো? ত্বরণ মানে কি? বেগ বাই, বেগ পরিবর্তনের হার। হ্যাঁ, তাহলে কি ত্বরণ ইকুয়ালস টু কি? বেগ বাই কি? বেগ বাই কি কিসের সাপেক্ষে বেগের পরিবর্তন হচ্ছে? আমার ত্বরণটা হচ্ছে বেগের সাপেক্ষে, সময়ের সাথে বেগের পরিবর্তন হচ্ছে কিসের সাপেক্ষে? সময় সাপেক্ষে। আমি যদি একটা গাড়িকে এইখান থেকে এইখানে নিয়ে যাই, তাহলে আমার কি সময় লাগবে না? একটা জি গাড়িকে, স্যার লাগবে। আমার একটা গাড়িকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে গেলে আমার সময় ছাড়া কি কোনোভাবেই কি ওই গাড়িটার অতিক্রম করা সম্ভব? সম্ভব? হামজা, জি স্যার। সময় তো লাগবে। এখন যদি আমি পৃথিবীর উপরে কোনো একটা আপেল ফেলি, তাহলে আপেলটা যদি পৃথিবীর পৃষ্ঠ থেকে যদি 10 মিটার উপরে থাকে, তাহলে ওই পৃষ্ঠে পড়তে 10 মিটার পথ অতিক্রম করতে আপেলটার একটা সময় লাগবে না? জি স্যার লাগবে। তার মানে কি? তার মানে সেটা অভিকর্ষ ত্বরণ হোক অথবা সেটা শুধু ত্বরণ হোক, কথা খুব ভালো করে বোঝো। এ হচ্ছে কি
শুধু ত্বরণ। আর জি মানে কি? অভিকর্ষ অভিকর্ষ ত্বরণ। ত্বরণ। এই কথা দুইটা সারা জীবন মাথায় মনে রাখতে হবে। তার মানে যখন আমি এখানে বলতেছি এফ ইকুয়ালস টু এম এ, এর মানে কি নর্মাল গাড়ির ক্ষেত্রে বল বা নর্মাল রাস্তার উপরে কোনো বল বা মানে সমান পথে কোনো বল, ঠিক আছে? এটা গাড়ির উপরে বল হইতে পারে, ফুটবলের উপরে বল হইতে পারে, কথা বুঝতে পারছো? মানুষের উপরে বল প্রয়োগ হইতে জি পারে, স্যার। এটা যে কোনো বল প্রয়োগ হইতে পারে। কিন্তু যখনই আমি এফ ইকুয়ালস টু এম জি বলবো, তখনই বলটা হবে কি? অভিকর্ষীয় বল। কি বল? কি বল হবে? অভিকর্ষীয় বল। অভিকর্ষীয় বল। আবার যখন আমি এফ ইকুয়ালস টু জি এম ওয়ান এম টু বাই ডি স্কোয়ার বলবো, তখন সেটা হয়ে যাবে কি? মহাকর্ষীয় বল। কি হয়ে যাবে? বল। মহাকর্ষীয় বল। আবার যখন আমি বলবো এফ ইকুয়ালস টু, মহাকর্ষ বল। আর যখন বলবো এফ ইকুয়ালস টু কি? জি বড় হাতের এম ছোট হাতের এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, তখন সেটা কিরকম বল হবে? বলো। এই বলটা কিরকম বল? হামজা, জি স্যার। আমি একটা কোশ্চেন করছি তোমাকে। স্যার আরেকবার বলেন, শুনতে পাইনি। কোশ্চেনটা হচ্ছে এফ ইকুয়ালস টু জি ছোট হাতের এম ওয়ান ছোট হাতের এম টু বাই ডি স্কোয়ার, এটা কি কিরকম বল? মহাকর্ষীয় বল। আচ্ছা, আর যদি বলি এফ ইকুয়ালস টু জি বড় হাতের এম ছোট হাতের এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, তাহলে এটা কি টাইপের বল? অভিকর্ষীয় বল। অভিকর্ষীয় বল। তাহলে আমাকে তুমি বলো, যদি এইটা অভিকর্ষীয় বল হয় আর যদি এইটা অভিকর্ষীয় বল হয়, তাহলে এই দুইটা কি সমান আমি বলতে পারি না? জি স্যার। এইটাই পরীক্ষা হলে প্রমাণ করতে বলবে যে আমাকে তোমরা প্রমাণ করো অভিকর্ষীয় বলের ক্ষেত্রে কি জি ইকুয়ালস টু কি? হ্যাঁ, জি এম বাই কি আর স্কোয়ার, এটা প্রমাণ করো। এটা পরীক্ষা হলে বলবে, আসবেই, লিখে রাখো 200%। 4 মার্কসের এই কোশ্চেনটা কি আসবেই। আর আমরা অ্যান্সার করব কোথা থেকে কোথায়? এই যে এই মহাকর্ষীয় বলের সূত্রটা বলবো, এই ইকুয়েশনটা লিখবো, এই চিত্রটা দিব, ঠিক আছে? একটু বুঝছো? এই সূত্রটা বলবো, এরপর কি এই ইকুয়েশনটা দিব, এই জি চিত্রটা স্যার। আঁকবো। তারপরে এইখান থেকে ওই সূত্রের সাহায্যে অভিকর্ষীয় বলের কি সংজ্ঞা দিব। তারপর কি অভিকর্ষীয় বলের সংজ্ঞা দিয়ে কি লিখবো? এফ ইকুয়ালস টু এম জি লিখবো অভিকর্ষীয় বল। আবার কি লিখবো? এইটাও কি অভিকর্ষীয় বল, তাই না? তাহলে অভিকর্ষীয় বল এইটা, এই দুইটা কি দুইটা সমান আমরা লিখবো। লেখার পরে কি করব? দোনো পাশে ছোট হাতের এম ছোট হাতের এম কি কেটে দিলে আমরা এই ইকুয়েশনটা পেয়ে যাব। ক্লিয়ার? আর যেহেতু এটা অভিকর্ষীয় বল থেকে আমরা ইকুয়েশনটা পাইছি, তাহলে এই ডি এর জায়গায় আমরা কি লিখবো? জি স্যার। কি লিখবো বলো? স্যার এটা তো ওই দিন বলছেন। আমি ওই দিনও বলছি, কিন্তু আজকে যখন জিজ্ঞাসা করছি তুমি অ্যান্সার দিতে পারো না, এটা আমি খুব কষ্ট পাইলাম। আমি যদি কোনো জিনিস পড়াই, তাহলে আমি পড়ানোর পর আচ্ছা। আমি তো যে কোনো সময় কোশ্চেনটা তোমাকে করতে পারি। এখন তুমি যদি তো ভুলে যাও তাহলে হইলো কিভাবে? মানে আমার সায়েন্স পড়ার অর্থ তো এইটা না যে আমি যেদিন পড়বো শুধু সেদিনই মনে রাখবো।
হামজা শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো। শুনতে পাচ্ছ হামজা? জি স্যার, কথা কথা আটকে আটকে আসতেছে। এখন শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তোমার আজকের দিনের হোমওয়ার্ক হচ্ছে, আমি আজকে পর্যন্ত আমি এখনো সামনে আগাইতে পারলাম না, কারণ আজকে আমি 2-3টা কোশ্চেন করছি, তুমি অ্যান্সার দিতে পারো নাই। এই পার্ট 6 এর আগ পর্যন্ত। স্যার আমি প্রশ্নগুলো বুঝিই নাই, আপনি সব কথাই আটকে আটকে আসছে ক্লাসে। ও আচ্ছা, তুমি নেক্সট ক্লাসে, হ্যাঁ, এই চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টার থেকে অবশ্যই অবশ্যই 2টা স্যার সৃজনশীল পার্ট তুমি 6 আমার পাবা। পড়া শেষ। পার্ট 6 তুমি পারবা? জি স্যার পড়ছি। পার্ট 7-8 পড়ছো? ওজনহীনতা। না স্যার, পার্ট 6 পড়তে বলছিলেন, পার্ট 6 পড়ছি। আচ্ছা, তাহলে আজকে পার্ট 7 আমি একটু তোমাকে বুঝাই দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা। পার্ট 7 এবং 8-এ যেটা বলছে সেটা হচ্ছে, আমরা খেয়াল করবা অভিকর্ষীয় বলের একটা নির্দিষ্ট পরিমাণ সীমারেখা আছে, যে এত দূর পর্যন্ত আমরা অভিকর্ষীয় বল আমাদের উপরে কাজ করে। ওই সীমার উপরে যদি আমরা চলে যাই, তাহলে আমাদের আর শরীরে অভিকর্ষীয় বলের কোনো কি থাকবে না, প্রভাব থাকবে না। জি স্যার। তো এখানে খুব ভালো করে লেখা আছে যে ভূপৃষ্ঠের কোনো একটি স্থানে জি এর মান নির্দিষ্ট, ফলে সেখানে কোনো ব্যক্তির ওজন কি নির্দিষ্ট, এটা আমরা জানি। মেরু অঞ্চলে, আরে বিষুবীয় অন্য অঞ্চলে। জায়গায় যাও, পড়তে দাও। এই যাও তো। হ্যাঁ যাও। হ্যালো স্যার। হ্যাঁ, শুনতে পাচ্ছ? জি স্যার শুনতে পাচ্ছি। মেরু অঞ্চলে, বিষুবীয় অঞ্চলে কি আমাদের জি এর মান বিভিন্ন, যার কারণে জি স্যার। কোনো ব্যক্তির ওজনও কি ওই জায়গাগুলোতে নির্দিষ্ট। তা সত্ত্বেও কোনো ব্যক্তির ওজনের ভিন্নতা আমরা অনুভব করতে পারি, নিজেকে ওজনহীন কি মনে করতে পারি। আসলে ওজন আর ওজন অনুভব করা এক জিনিস না। জি স্যার। আমরা ওজন হচ্ছে একটা ক্যালকুলেশন, কিন্তু আমি আমার শরীরের ওজন অনুভব করাটা হচ্ছে একটা ফিলিংস। তো বলতেছে পৃথিবীতে কোনো ব্যক্তির উপর পৃথিবীর আকর্ষণ বল থাকবেই, ফলে তার ওজন কি থাকবেই, কিন্তু কেবলমাত্র তখনই যখন তার ওজনের সমান ও বিপরীতমুখী কোনো প্রতিক্রিয়া বল তার উপর প্রযুক্ত হবে, তখন সে ওজনটা অনুভব করবে। সমান এবং বিপরীতমুখী কথাটা খুব স্পষ্ট করে বোঝার ট্রাই করো, যে সমান এবং বিপরীতমুখী বলতে কি বোঝাচ্ছে। আমরা আমরা যখন লিফটে চড়ে উঁচু দালানে উঠানামা করি, তখন আমরা ওজনের তারতম্য কি করি, অনুভব করি। আমরা যখন কোনো স্থির লিফটে দাঁড়াই, তখন আমরা লিফটের মেঝের উপরে আমাদের ওজনের সমান বল প্রয়োগ করি। যখন আমরা লিফটে উঠি, ধরো বসুন্ধরা সিটিতে তুমি গেছো, তখন তুমি কোনো একটা জি লিফটে স্যার গেছি। উঠছো, তখন লিফটের উপরে লিফট তোমাকে নিয়ে উপরের দিকে উঠতেছে, তার মানে লিফটের উপরে তুমি ওজন প্রয়োগ করতেছো, তোমার একটা নির্দিষ্ট কি আছে, ওজন আছে লিফটের উপরে। আমার কথা কি শুনতে পাচ্ছ তুমি? স্যার। হ্যাঁ। স্যার কথা শোনা যাচ্ছে, কিন্তু এই যে ভিডিওটা অন করলেই খালি কথা আটকে আটকে আসতেছে। কোন ভিডিও? ও এই যে তোমার এই। ভিডিও? জি স্যার। আচ্ছা, তোমার ভিডিও অফ রাখো, তুমি খুব মনোযোগ দিয়ে কথাটা আচ্ছা ঠিক শোনো, আছে। এটা পরীক্ষায় আসবে। জি স্যার। আমি যখন লিফটের উপরে দাঁড়াই, খুব ভালো করে খেয়াল করো, ঠিক আছে। তখন আমার লিফটের মেঝের উপরে আমার নির্দিষ্ট কিন্তু একটা কি ওজন আমি প্রয়োগ করি লিফটের মেঝের প্রয়োগ উপরে। করি। হ্যাঁ, লিফটের মেঝের উপরে আমি একটা ওজন প্রয়োগ করি। আচ্ছা, লিফট
ঠিক সমান পরিমাণ এবং বিপরীতমুখী একটা প্রতিক্রিয়া বল আমার দিকে করে। কারণ আমি লিফটটা যখন উপরে উঠে তখন আমি লিফটের উপর দাঁড়ায় আছি আর লিফট আমাকে নিয়ে উপরের দিকে উঠতেছে। তার মানে কি বিপরীতমুখী একটা বল প্রয়োগ করতেছে আমার উপরে। তুমি কি বিষয়টা ধরতে পারছো? জি স্যার। ঠিক তুমি ওর উপরে বল প্রয়োগ করছো আর ও তোমাকে নিয়ে উপরের দিকে উঠতেছে। তার মানে কি লিফট বিপরীত এবং সমান একটা বল প্রয়োগ করতেছে। ঠিক আছে, এখন জি স্যার। সায়েন্টিস্টরা বলতেছে ঠিক সেই মুহূর্তে যখন লিফটটা উপরের দিকে উঠে তখন আমরা একটা ওজনের অস্তিত্বের টের পাই। মানে আমাদের কাছে একটু কি মনে হয় যে একটু ভার ভার মনে হচ্ছে। কিন্তু লিফট যদি উপরের দিকে উঠতে থাকে তখন স্থির অবস্থান থেকে উপরের দিকে যাত্রা করা লিফটের উপর দিকে ত্বরণ সৃষ্টি হয়। মানে আমি তো স্বাভাবিকভাবেই বলছি যে কোনো বস্তু উপরের দিকে উঠুক অথবা সমানভাবে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করুক, দোনো ক্ষেত্রে জি স্যার। ত্বরণ ঘটবে। ত্বরণ ঘটার শর্ত হচ্ছে সময় অতিক্রম হবে এবং তার কি অবস্থানের পরিবর্তন ঘটবে। শর্ত কয়টা জি স্যার। ত্বরণের? সময় অতিক্রম সময় করবে অতিক্রম হবে, এবং তার অবস্থানের পরিবর্তন ঘটবে। তার পরিবর্তন হবে। বেগের পরিবর্তন ঘটবে। কার পরিবর্তন ঘটবে? বেগের। বেগের পরিবর্তন। মাস্ট। তো এখন একটা ত্বরণ সৃষ্টি হয়, ফলে লিফটের সাপেক্ষে আমাদের কি জি এর চেয়ে বেশি হয়। মানে লিফটের সাপেক্ষে আমাদের ত্বরণটা কি হয়? জি এর চেয়ে জি বেশি এর চেয়ে হয়। বেশি হয়। কারণ কি আমি তো অভিকর্ষ বলের বিপরীত দিকে যাচ্ছি। হ্যাঁ, লিফট তো উপরের দিকে যাচ্ছে। তো বর্ধিত ত্বরণের জন্য আমাদের লিফটের উপর আমাদের ওজনের চেয়ে বেশি বল প্রয়োগ করি। আমাদের স্বাভাবিক ওজনের চেয়ে কি আমরা বেশি বল প্রয়োগ বেশি বল করি প্রয়োগ করি। লিফটের উপরে। ঠিক আছে, তখন আমাদেরকে অনেক ভারী ভারী মনে হয়। মানে এটা একটা জাস্ট ফিলিংস যে আমরা অনেক ভারী অনুভব করতেছি। ঠিক আছে, কিন্তু জি স্যার। কিন্তু লিফট যখন সমবেগে উপরের দিকে কি উঠতে থাকে তখন তার কোনো কি থাকে না, ত্বরণ থাকে না। লিফটের কোনো ত্বরণ থাকে না, কিন্তু আমাদের জি এর মান বাড়তে থাকে। তখন আমরা স্বাভাবিক ওজনের চেয়ে অতিরিক্ত বল অনুভব করি না। এই কথাটা মুখস্থ করে ফেলো। কেবল ওজন অনুভব করি, আমরা কিন্তু অতিরিক্ত বল অনুভব করি না। মানে আমি লিফটের উপর দাঁড়ায় আছি আর লিফট আমাকে নিয়ে উপরের দিকে উঠতেছে। তার মানে আমি ঠিক যেই পরিমাণ বল প্রয়োগ করছি লিফটের উপরে, লিফট ঠিক সেই পরিমাণ সমান এবং বিপরীতমুখী বল প্রয়োগ করছে কি আমার উপরে। তো যখন জি সে স্যার। আমাকে নিয়ে উপরের দিকে উঠতেছে তখন আমার জি এর মান বাড়তিছে। আমার জি এর মান কি বাড়তিছে। বাড়তেছে। সুতরাং আমরা স্বাভাবিক ওজনের চেয়ে আমরা বেশি ওজন অনুভব করি, কিন্তু অতিরিক্ত বল কিন্তু অনুভব করি না। বল সমান। কথা কি বুঝতে পারছি? এই কথাটা জি স্যার। পুরোপুরি মুখস্থ করে ফেলতে হবে। এই কোশ্চেনের অ্যান্সারে এইটাই হচ্ছে ট্যাগ লাইন, যে আমরা সেই মুহূর্তে ওজনের চেয়ে অতিরিক্ত বল অনুভব করি না, কিন্তু কেবল ওজন অনুভব করি। অপরপক্ষে লিফট যখন নিচে নামতে শুরু করে, খুব ভালো করে খেয়াল করো, তখন স্থির অবস্থান থেকে একটি ত্বরণ সৃষ্টি হয়। এই যে এখন নিচে নামতেছে, তার মানে আমরা ত্বরণের দিকে আসতেছি, পৃথিবীর দিকে আসতেছি। একটু আগে উপরের দিকে জি স্যার। উঠতেছিলাম, তার মানে কি পৃথিবীর বিপরীত দিকে যাচ্ছি। আর এখন যখন নিচে নামতেছি তখন কি পৃথিবীর দিকে নামতেছি। তো পৃথিবীর দিকে যখন আমি নামবো তখন আমার কি হবে? অভিকর্ষ ত্বরণ সৃষ্টি হবে। তখন লিফটের জি সাপেক্ষে স্যার। আমাদের ত্বরণ জি এর চেয়ে কি হবে? কম হবে। কম হয়। স্বাভাবিক জি এর চেয়ে কম হবে। এই লাইনটাও কি মুখস্থ? বইয়ের যেই লাইনগুলো আমি দাগাচ্ছি এই লাইনগুলো কি মুখস্থ করতে হবে। এই লাইনগুলো মুখস্থ করে ফেলতে হবে। এই কোশ্চেনের অ্যান্সার যে ওজনহীনতা কাকে বলে ব্যাখ্যা করো, 4 মার্কসের কোশ্চেন। ঠিক আছে, উপরের দিকে জি স্যার। উঠতেছি, লিফট আর আমার মধ্যে সমান ও বিপরীতমুখী একটা বল প্রয়োগ হচ্ছে এবং যত উপরের দিকে উঠতেছি বলের কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু আমরা ওজন অনুভব করতেছি। আবার যখন আমরা নিচের দিকে নামতে শুরু করি
তখন লিফটের সাপেক্ষে আমাদের ত্বরণ জি এর মান কি হয়, কম হয়। আর এই কম ত্বরণ নিয়ে আমরা লিফটের উপরে আমাদের ওজনের চেয়ে কম বল প্রয়োগ করি। কথা কি বুঝতে পারছি? যেহেতু নিচের জি দিকে স্যার। নামতেছি, সুতরাং বল প্রয়োগ করব কি, কম। ফলে আমরা হালকা বোধ করি। তাহলে উপরের দিকে উঠলে আমরা কি বোধ করি, ভারী বোধ করি। কারণ তখন বল সমান থাকে কিন্তু কি ওজন অনুভব হয়। এবং আমরা জি এর বিপরীত দিকে যাই, আমাদের লিফটের সাপেক্ষে আমাদের ত্বরণ কি জি এর চেয়ে বেশি হয়। আর যখন নিচের দিকে আসি তখন লিফটের সাপেক্ষে আমাদের জি এর মান কি হয়, কম হয়। তুমি কি দুইটা লাইন বুঝতে পারছো? জি স্যার। উপরের দিকে উঠলে কি হয়, আমাদের লিফটের সাপেক্ষে জি এর মান কি হয়, আমাদের অভিকর্ষ ত্বরণ লিফটের সাপেক্ষে কি হয়, বেশি না কম? বেশি। এই জন্য আমরা ভারী অনুভব করি। আর যখন জি আমরা স্যার। নিচের দিকে নামি তখন লিফটের সাপেক্ষে আমাদের অভিকর্ষ ত্বরণের মান কম হয় না বেশি হয়? কম হয়। কম হয়। এই কারণে আমরা কি অনুভব করি, হালকা অনুভব করি। এই হালকা হালকা অনুভব করি। অনুভব করাটাই হচ্ছে ওজনহীনতা। এই হালকা অনুভব করাটা কি, ওজনহীনতা। বুঝছো? হ্যাঁ, জি স্যার। জি স্যার। তাহলে আজকে এতটুকুই থাক। এরপরে এই বাকি জায়গাটুকু তুমি নিজে রিডিং পড়লে বুঝে যাবা। মেইন পয়েন্টসটা আমি ধরাই দিছি, চ্যাপ্টার শেষ আমাদের, বুঝতে পারছি? জি স্যার। এখন তোমার যেটা কাজ সেটা হচ্ছে আমি যে এমসিকিউ লিস্টটা দিছি এবং আমার এখানে যে সিকিউ গুলো আছে সুন্দর করে লিখে তুমি আপ করে দিবা। ওকে? জি স্যার। আর এই অঙ্কের একটা অ্যাসাইনমেন্ট দেওয়া বাকি আছে আপনার। আমার অ্যাসাইনমেন্ট দেয়া বাকি তোমাকে? জি স্যার, ওই যে ওই একটা কাজ করাইছিলেন অঙ্ক, ওইটা অ্যাসাইনমেন্ট দেন নাই। আমি একটা কাজ তোমাকে করাইছিলাম বাট আমি অ্যাসাইনমেন্টটা দেই নাই। কি কাজ করাইছিলাম যেন, আমাকে একটু মনে করায় দাও। ম্যাথের, আমি ম্যাথের চ্যাপ্টারটা ওপেন করি। ম্যাথ, এইটের ম্যাথ। আচ্ছা, আমরা ছিলাম হচ্ছে 4 পয়েন্ট কততে ছিলাম যেন, 2 তে, তাই না? 2, 4.2। আচ্ছা, 4.2 এর কি করাইছিলাম, কি দেই নাই আমাকে একটু বলো তো। 59 পৃষ্ঠায় আচ্ছা, 69 এক পেজে। নাম্বার কাজ। হ্যাঁ, 1 নাম্বার কাজ 69 পেজ। হ্যাঁ, এই যে 1 নাম্বার কাজটা দিছিলাম। জি হ্যাঁ, স্যার। এটাতে তুমি করে জমা দিয়ে দাও। এটা তো আমি বলে দিছি মেবি। জি স্যার, বলে দিছেন কিন্তু কোথায় জমা দিব? ও, কোথায় জমা দিয়ে, এই যে 4.2 এর এখানেই জমা দিয়ে দিও। এখানে আমি কি দিছিলাম, এই যে দেখো আমি একটা শীট দিছি না তোমাকে, এই শীটে দেখবা যেই ম্যাথটা আমি তোমাকে ওখানে দিছি, কাজের ম্যাথমেটিক্স, এই যে আমি বলছিলাম জি স্যার। অনুশীলনীর 1 নাম্বার এবং কি এই 2 নাম্বার সরল করো, এটা কমপ্লিট করবা। হ্যাঁ, আর বলছিলাম জি যে স্যার। তুমি কাজটা কমপ্লিট করবে। এই যে দেখো 2 নাম্বার কাজ, 1 নাম্বার তো তুমি করছো তাই না, ঘন নির্ণয় করো। এই কাজের 1 জি। এবং 2 করবা। কাজের কি করবা, 1 এবং 2, আর অনুশীলনীর 1 জি এবং স্যার। 2। বুঝছো বিষয়টা? জি স্যার। এটা আপ করে দিছি আমি। এটাই তুমি আজকে রাতের মধ্যে করে আপ করে দিও, কালকে আমি দেখব। আচ্ছা। ওকে, ডান। খোদা হাফেজ, হ্যাভ এ নাইস ডে, বাই।